आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। কবি মৃদুল দাশগুপ্তের এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশেষ মুহূর্তে এই কবিতাটা রচনা হয়েছে, যা তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। এই কবিতাটা আজকের আলোচনা হবে। তবে এই কবিতার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু হয়তো এমন কথা প্রসঙ্গক্রমে চলে আসতে পারে যা কারোর মনে হতে পারে বিতর্কিত। কারণ এই কবিতাটা যে সময় যে প্রেক্ষাপটে লেখা হয়েছে সেটার সঙ্গে জড়িয়ে আছে তৎকালীন একটা বিশেষ রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি। এই কবিতার আলোচনা এর আগে আমি যেহেতু করেছি, তোমাদের যেহেতু শোনা হয়ে গেছে, তাই তোমরা বুঝতে পারছো যে কোন সময়ের কোন প্রেক্ষাপটে এই কবিতাটা রচিত। তবে আমরা আলোচনা করব যতটা সম্ভব নিরপেক্ষ থেকে। আমরা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায়কে নিয়ে আলোচনা করব না। আমরা তার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছব যে এই কবিতাটার পেছনে যে সময়কাল এবং প্রেক্ষাপট কাজ করেছে সেটা কতটা গ্রহণযোগ্য, আর সেই সময়কালের সেই পরিস্থিতিটা কতটা মর্মান্তিক, সেখান থেকে আমরা কী শিক্ষা নেব এবং আমাদের জীবনে, আমাদের সমাজ জীবনে আমরা কিভাবে তাকে প্রয়োগ করব। যাই হোক, কবিতার বিষয়টা নিশ্চয়ই অনেকের জানা আছে যে কোন সময়ের কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে। আছে তো? আলোচনায় আমি আসছি আবার আজকে, কিন্তু মোটামুটি তো একটা ধারণা হয়ে গেছে এই কবিতাটা কোন সময় আর কোন বিশেষ প্রেক্ষাপটে লেখা হয়েছে। এই কবিতায় যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে সেটা আসলে কি কম বেশি প্রত্যেকের তো জানা আছে, তাই না? যদি না শুনে থাকো, যদি এর আগে এই আলোচনাটা না শুনে থাকো, না দেখে থাকো, তাহলে হয়তো জানা থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো আশা করব প্রত্যেকে এই আলোচনাটা আগে শুনেছই। আলোচনাটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, শোনার কথা ছিল প্রত্যেকের। আর আমি এর আগেও বলেছি যে যে কোনো কবিতা, যে কোনো গল্প, নাটক, যা কিছু আমাদের সিলেবাসে আছে সেগুলো বোঝানোর আগে তোমরা একবার নিজেদের মতো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, দরকার হলে রেফারেন্সের সাহায্য নেবে। কিছুটা আগে থেকে এগিয়ে থাকলে বোঝানোর সময় তোমাদেরই সহজ হয়ে যায়। যাই হোক, কবিতাটা আমি পড়বো, আগে শুনবে মন দিয়ে, তারপরে আলোচনায় যাচ্ছি। ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। মূল গ্রন্থের নাম কি বললাম? ধান ক্ষেত থেকে। মূল গ্রন্থের নাম বইতে লিখে রাখবে, কবিতার উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবে। যতবার কবিতায় চোখ পড়বে কাব্যগ্রন্থটার নামে যেন চোখ পড়ে, নামটা যেন মুখস্থ থাকে। ধান ক্ষেত থেকে, কাব্যগ্রন্থের নাম ধান ক্ষেত থেকে, লিখে নাও। ধান ক্ষেত যুক্ত ক্ষয়কার ত, ধান ক্ষেত থেকে। ধান ক্ষেত থেকে পর্যন্ত কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকবে। গ্রন্থের নাম ধান ক্ষেত নয়, ধান ক্ষেত থেকে লেখা হয়েছে। আর এই কবিতা
2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে যে সিঙ্গুর আন্দোলন ঘটেছিল, সিঙ্গুরের আন্দোলন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে আন্দোলন তৈরি হয়েছিল, তারই প্রেক্ষাপটে লেখা হয়েছে এই কবিতা। 2006 পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সেই প্রেক্ষাপটে লেখা এই কবিতা, যা অন্তর্ভুক্ত হয়েছে ধানক্ষেত থেকে এই কাব্যগ্রন্থে। এখানে কবি পরিচিতি সংক্ষেপে দেওয়া আছে। আমি কবি পরিচিতিটা বই থেকে আলাদা করে পড়ছি না। আমাদের কবিতার আলোচনার প্রসঙ্গে কবি সম্পর্কে যেটুকু এখানে জানা দরকার, আমি সেই আলোচনাটা করেই কিন্তু কবিতার বিষয়ে ঢুকছি। কবি মৃদুল দাশগুপ্ত, কবি সাহিত্যিক মৃদুল দাশগুপ্ত। তাহলে সাহিত্যিক মানে শিল্পী, আর আমরা জানি যে শিল্পীদের সমাজের প্রতি একটা অতিরিক্ত দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই আছে। আমরা প্রত্যেকে আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। আমরা নাগরিক, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকব, সামিল হব, মানুষের বিপদে পাশে থেকে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করব। আমরা যেহেতু এদেশের নাগরিক, প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। তাহলে নাগরিক হিসেবে দায়বদ্ধতা কবিরও আছে, কিন্তু আমরা কবি নই। কবি মৃদুল দাশগুপ্ত যেহেতু কবি, সাহিত্যিক, তাই সাহিত্যিকদের সমাজের প্রতি দায়বদ্ধতা সাধারণ নাগরিকের থেকেও একটু বেশি, অতিরিক্ত। কারণ শিল্পীরাই তো যখন মূল্যবোধের অবনমন ঘটে তখন সেই মূল্যবোধটাকে ফিরিয়ে আনেন। যখন সমাজে অবক্ষয় দেখা দেয় সেই অবক্ষয়কে রক্ষা করেন শিল্পীরা। যখন মনুষ্যত্বের অবমাননা দেখা যায় তখন কবিরাই মনুষ্যত্বকে ফিরিয়ে আনেন। তার মানে কোথাও না কোথাও সুপ্ত চেতনাতে ঘা দেওয়া কবি, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা, চিত্রকর, গায়ক, গায়িকা অর্থাৎ শিল্পীদের কাজ। এর আগে কোনো না কোনো প্রসঙ্গে আমি আলোচনা করেছি যে শিল্পীরা কিন্তু শুধুমাত্র তাদের শিল্পের মধ্য দিয়ে আমাদেরকে, পাঠকদেরকে, দর্শকদেরকে, শ্রোতাদেরকে শুধু আনন্দ দেয় না, মনোরঞ্জনের জন্য তারা শিল্পকে শুধু তুলে ধরেন না। হ্যাঁ, কোনো কোনো শিল্পী তাদের শিল্পের মাধ্যমে আমাদের মনোরঞ্জনের খোরাক দান করেন, কিন্তু শিল্প কি শুধুই মনোরঞ্জনের খোরাক? এর আগে বিভাব নাটক আলোচনার সময় কিন্তু অনেকবার বলেছি যে শিল্পের মাধ্যমে সমাজের সুপ্ত চেতনা জাগিয়ে তোলাইও শিল্পীদের কাজ, দায়িত্ব। তাহলে আমরা কবির সম্পর্কে বলছি, মৃদুল দাশগুপ্তের সম্পর্কে বলছি, একজন শিল্পী সম্পর্কে বলছি, আর নাগরিক হিসেবে তিনি তো তার দায়বদ্ধতা অনুভব করেছিলেনই, তেমনি শিল্পী হিসেবেও কিন্তু দায়বদ্ধতা অনুভব করেছিলেন। তাহলে শিল্পী সম্পর্কে আলোচনা করলাম, কবি যেহেতু একজন শিল্পী। এরপরে কবি যেমন শিল্পী, তেমনি কবির যে জীবিকা, কবির যে পেশা কি ছিল? প্রথম জীবনে কবির পেশা ছিল, জীবিকা ছিল শিক্ষকতা। এবারে শিক্ষক সম্পর্কে বলতেই হয়, শিক্ষকেরা কি শুধু কর্তব্যের খাতিরেই
দায়িত্ব পালন করবেন কর্তব্যের খাতিরে, মানে যে তিনি তার পেশাতে যুক্ত রয়েছেন, তাই তার পেশার প্রতি তিনি দায়বদ্ধ, তাই তাকে শিক্ষকতা করতে হবে, শিক্ষা দিতে হবে, শুধু এইটুকুই। মানে বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটির চার দেওয়ালের মধ্যে থেকে শুধু ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া, এইটুকুই কি শিক্ষকগুলোর দায়িত্ব? তার বাইরে বেরোতে হবে। শিক্ষক হিসেবে সেই দায়িত্বটা শুধু অনুভব করেননি, সেই দায়িত্ব তিনি কিন্তু পালন করেছেন মৃদুল দাশগুপ্ত। আবার পরবর্তীতে শিক্ষকতার পেশা ছেড়ে তিনি যে পেশাতে এলেন, এখনও তিনি যে পেশাতে যুক্ত রয়েছেন, তা হলো সাংবাদিকতার পেশা। তাহলে একজন সাংবাদিক হিসেবে লেখকের, কবির, শিল্পীর মৃদুল দাশগুপ্তের দায়বদ্ধতা আছে। আর আমরা জানি সাংবাদিকরা শুধুমাত্র খবর সংগ্রহ করবেন আর পরিবেশন করবেন, এটুকু যথেষ্ট নয়। সাংবাদিকরা খবর যেগুলো সরবরাহ করবেন, সংগ্রহ করে যেগুলো পরিবেশন করবেন, সেই সমস্ত খবরগুলোর মধ্যে কোনটা সত্য আর কোনটা অসত্য, সেই বিচারটাও কিন্তু তাদের করতে হবে। তার মানে খবরের সত্যতা বিচার করা, নিরপেক্ষতা বজায় রেখে খবরটাকে পরিবেশন করা। কারণ আমরা জানি এই খবরের ওপরে আমরা নির্ভরশীল, সংবাদপত্রের ওপরে আমরা নির্ভরশীল। আমরা তো চোখ বন্ধ করে বিশ্বাস করব, সংবাদপত্রগুলোর ওপরে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব। কিন্তু আমরা তো দেখতে পাই যে কিছু কিছু সংবাদপত্রে কখনো কখনো কিছু কিছু এমন খবর ছাপানো হয়, যে খবরগুলো পরে গিয়ে দেখা যাচ্ছে হয়তো মিথ্যা প্রমাণিত হচ্ছে, এবং তার জন্য ছোট্ট একটু ক্ষমা স্বীকার করে একটা লেখা প্রকাশ করা হচ্ছে। কিন্তু ততক্ষণে সেই খবরের উপরে নির্ভর করে অনেকেই কিন্তু বিশ্বাস করে নিয়েছে, অনেক কিছু ঘটে যাচ্ছে, উথাল পাথাল হয়ে যাচ্ছে। এমনও কিছু কিছু সংবাদ মাধ্যম যারা নিজেদের স্বার্থে কখনো কখনো কী করে না, এমন কিছু সংবাদ পরিবেশন করে যেগুলো অতিরঞ্জিত। যে কথাগুলো বলছি সেই কথাগুলোর গুরুত্ব আছে কি না, ভিত্তি আছে কি না, তোমাদের কি মনে হয়? আমরা তো এতদিন ধরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখছি, সংবাদপত্রে বিভিন্ন খবর দেখছি, তো সেগুলোতে কি কখনো কখনো কোনো না কোনো খবর একটু অতিরঞ্জিত হয় না? কি মনে হয়? হয় হয় হয়, অনেক কিছুই হয়। আর ইদানিং যতদিন যাচ্ছে ততই যেন কে কাকে ছাড়িয়ে যাবে, এমনকি একটা সংবাদ মাধ্যম আরেকটা সংবাদ মাধ্যমকেও কখনো কখনো আক্রমণ করছে, এমনও দেখা যায়। তার মানে আমরা কার উপরে নির্ভর করব? আমরা কার উপরে বিশ্বাস রাখব? সাংবাদিকরা, সংবাদপত্রের সম্পাদক, যারা সংবাদপত্রের সঙ্গে যুক্ত, খবর পরিবেশন করছেন, তারা প্রত্যেকে নিরপেক্ষ হবে। তারা কোনো দলের, তারা কোনো গোষ্ঠীর, তারা কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণের, সম্প্রদায়ের, কোনো শ্রেণীর পক্ষপাতিত্ব করবেন না, এটাই স্বাভাবিক। আর সেই নিরপেক্ষতা বজায় রেখে যিনি এখনো পর্যন্ত বলিষ্ঠভাবে তার কাজ সত্যতার সঙ্গে করে চলেছেন, তিনি হলেন কবি মৃদুল দাশগুপ্ত। তাহলে মৃদুল দাশগুপ্তের মধ্যে আমরা আপাতত কটা সত্তা দেখতে পাচ্ছি? কয়টা সত্তা দেখতে পাচ্ছি? কয়টা? কটা সত্তা দেখতে পাচ্ছি? আমি যেটা আলোচনা করলাম সেখান থেকে কটা সত্তা আমরা দেখতে পাচ্ছি? তার নিরপেক্ষতা না, সত্তা। কবির মধ্যে কি কি সত্তা রয়েছে? শিল্পী সত্তা রয়েছে, কারণ কবি সাহিত্যিক শিল্পী, তাহলে শিল্পী সত্তা রয়েছে। কবি শিক্ষকতার মধ্য দিয়ে এসেছিলেন,
তার মানে তার মধ্যে একটা শিক্ষকের সত্তা আছে আর সাংবাদিকের সত্তা আছে, তিনটে সত্তা বিরাজমান বর্তমান। তাহলে তার মধ্যে যে চেতনাটা কতখানি হবে, প্রবল হবে, প্রখর হবে, এটাই স্বাভাবিক। আর তিনি তো এদেশের অধিবাসী, এদেশের নাগরিক। তাহলে নগরের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা তো অবশ্যই আছে। তাহলে এটা তো আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে তিনটে সত্তা তার মধ্যে বর্তমান। শিল্পী সত্তা, সাহিত্যিকের মানে শিল্পীর সত্তা, আর সাংবাদিকের সত্তা, শিক্ষকের সত্তা বর্তমান। হ্যাঁ, তাহলে এই তিন সত্তা নিয়ে মৃদুল দাশগুপ্ত আত্মপ্রকাশ করছেন তার কাব্যের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। তাহলে অন্যায় দেখলে প্রতিবাদে গর্জে উঠবেন, এটা স্বাভাবিক। চোখের সামনে অন্যায় হতে দেখলে, বিশেষ করে নিজের আপনজনদের, নিজের মানুষের, কাছের মানুষের, নিজের মানুষের, নিজের পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনের উপরে যখন আঘাত নেমে আসছে, তখন কিন্তু গর্জে ওঠেন কবি, প্রতিবাদে মুখরিত হন। তার কবিতায় ধ্বনিত হয় প্রতিবাদ, তার কবিতায় প্রতিবাদ ধ্বনিত হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে। কবির ধানক্ষেত থেকে এই কাব্যগ্রন্থের আর একটা কবিতা রয়েছে, একটা ছোট্ট কবিতা। সেই কবিতার প্রথম লাইন কয়েকটা এরকম ছিল, যা পড়ার সময় আমার মনকেও ছুঁয়ে গেছে। সত্যি এই কবিতাটা পড়ে আমার মনও বিচলিত হয়। ধান খেতে রাজা ছুটাইতেছে ঘোড়া, ধান খেতে রাজা ছুটাইতেছে ঘোড়া, হতাহত পড়ে আছে কেউ বা বুলেটে বেঁধা, কেউ বা আত পোড়া। ধান খেতে রাজা ঘোড়া ছুটাচ্ছে, হতাহত পড়ে রয়েছে লোকজন, হতাহত পড়ে রয়েছে। কি অবস্থায়? কেউ বা বুলেটে বেঁধা অবস্থায়, আর কেউ বা আত পোড়া অবস্থায়। আত পোড়া, পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আত পোড়া দেহ পড়ে রয়েছে। কেউ বুলেটে বিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর রাজা যে দাম্ভিকতা, ঔদ্ধত্য, আস্ফালন দেখাচ্ছে ধান খেতে, সবুজ পাকা ধান ক্ষেতের মাঝে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। আসলে কি ইঙ্গিত করছে বোঝাই যাচ্ছে। কাদেরকে ইঙ্গিত করছে বলো তো? এই রাজা কে? ইংরেজ। তোমাদের মাথা পরে নিয়ে আলোচনা। সরকার 2006 খ্রিস্টাব্দে, বলেই তো দিলাম, 2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে কবিতাটা। তো ওখানে ইংরেজ কোথা থেকে আসবে? যারা জমি দখল করছিল তাদের কথা বলা হচ্ছে। তখনকার সরকার, হ্যাঁ, তৎকালীন স্বেচ্ছাচারী সরকার, তৎকালীন ক্ষমতাবানের সঙ্গে হাত মিলিয়েছে যে পুঁজিবাদী শ্রেণী, তাদের কথা বলা হয়েছে। তো সেই পুঁজিবাদী শ্রেণী বলতে টাটা মোটরস কোম্পানি, রতন টাটা, সিঙ্গুরে যে বিরাট বড় কারখানা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল, তার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেটা তো তোমরা জানোই, তাই না? সিঙ্গুরে, এই যে সিঙ্গুর কোন জেলায়? সিঙ্গুর কোন জেলায় অবস্থিত? হুগলি। হুগলি জেলার সিঙ্গুর, শ্রীরামপুরের পার্শ্ববর্তী। শ্রীরামপুর কথাটা তোমরা ক্লাস 9-এ ওই রাধারানী পড়তে গিয়ে শুনেছিলে, এমনি তো তোমরা জানোই।
ওই যে মাহেশের রথের মেলা খুব বিখ্যাত, হ্যাঁ স্যার। শ্রীরামপুর। তো সেই হুগলি জেলার শ্রীরামপুরের পার্শ্ববর্তী হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুরে যে জমি 90% জমি দো ফসলি, এমনকি অনেক জমি আবার 3 ফসলিও, মানে বহু ফসলি জমি। আগেকার সময় সাধারণত বছরে একবার চাষবাস হতো, কিন্তু এখন আমরা কি দেখতে পাই, সারা বছর কি শুধুমাত্র ধান চাষ করেই কৃষকেরা সেই চাষের উপরে, সেই উপার্জনের উপর নির্ভর করে থাকে? নিশ্চয়ই না। না স্যার। ধান চাষ একবার নয়, বছরে 3 বারও হয়। আবার একবার যেখানে ধান চাষ হচ্ছে সেখানে কিন্তু অন্যান্য ফসল, অন্যান্য সবজিও চাষ হয়। তার মানে বহু জায়গা, বহু জমি রয়েছে যেখানে এক ফসলি নয়, বহু ফসলি জমিগুলো। এবং আমরা জানি যে সিঙ্গুরের যে বিস্তীর্ণ অঞ্চলের কথা বলা হচ্ছে, যেখানে জমি অধিগ্রহণ করার পরিকল্পনা চলছিল বহুদিন ধরে, সেখানকার জমিগুলো বেশিরভাগ বহু ফসলি জমি, উর্বর। কিন্তু ওখানকার জমি লাগবে, ওই জমি যা কিনা সোনার চেয়েও দামি, ওই জমিগুলোই লাগবে। কাদের লাগবে? ওই পুঁজিবাদী শ্রেণীর লাগবে, টাটা মোটরসের লাগবে, বিরাট বড় কারখানা গড়ে তুলবে তারা। অন্য জায়গার জমি তাদের পছন্দ নয়। আসলে কারখানা গড়ে তোলার জন্য, কারখানা গড়ে ওঠার জন্য কিছু অনুকূল বৈশিষ্ট্য, অনুকূল পরিবেশ কিন্তু দরকার হয়। ভূগোলে আছে না যে কারখানা, সাধারণত কারখানা কোথায় গড়ে ওঠে? তাহলে কারখানা গড়ে তোলার জন্য যা যা দরকার সেই রকম সুযোগ সুবিধা আছে, সেই জায়গাগুলোতেই কারখানা গড়ে উঠবে। এমন জায়গায় কারখানা গড়ে তুলবে না, কারখানার মালিক এমন জায়গায় কারখানা গড়ে তুলবে না যেখানে কারখানা গড়ে তুলে তার যে উৎপাদিত দ্রব্য সেগুলো বিক্রি করতে যে টাকায় তারা বিক্রি করবে, উৎপাদনের খরচ সেখান থেকে উঠবে না, এমন তো হবে না। তার মানে যা বিক্রি করবে তার থেকে উৎপাদনের খরচটা অনেক যেন কম হয়। বিশেষ করে এটা তো আমরা জানি যে বাজার এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? তাহলে কারখানা থেকে যদি খুব কাছে পিঠে বাজার থাকে, যে বাজারের রীতিমতো চাহিদা আছে, ডিমান্ড আছে, তো সেই রকম বাজার যদি থাকে তাহলে তো অনেকটাই লাভবান হওয়া যাবে। তাহলে হুগলি থেকে কলকাতা দূরত্ব কি খুব বেশি? হুগলি থেকে কলকাতা দূরত্ব তো খুব বেশি না, অল্প অল্প। তাহলে অল্প, হুগলি থেকে কলকাতার দূরত্ব অল্প, বিরাট বড় একটা বাজার কলকাতা। তাহলে হুগলিতে যদি কারখানা গড়ে তোলা যায়, বিরাট বড় বাজার একেবারে হুগলির উপকণ্ঠে, তাহলে এখানেই লাগবে জমি। এবং প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। 1000 একর, 1 একর মানে কত বিঘা? 100। 1 একর মানে 3 বিঘা। তাহলে 1000 একর জমি মানে কত বিঘা জমি? 3000 বিঘা জমি, মানে বিরাট অঞ্চল নিয়ে। এই যে আমাদের বাড়ির সামনে যে অংশটা, এটা তো প্রায় 4 কাঠার মতো হবে, 4 কাঠা, এরকম 20 কাঠায় 1 বিঘা। তাহলে ভাবো কত বিশাল এলাকা নিয়ে, বিরাট এলাকা নিয়ে কারখানার চৌহদ্দি। এখন ঘটনা হচ্ছে যে জমি আমার এখানেই লাগবে। এর আগে আলোচনাতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির কবিতার প্রসঙ্গ টেনে নিয়ে এসে আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা শোনা আছে কারোর? পড়া আছে কারোর?
না স্যার। তা শুনেছিলাম। হ্যাঁ 2 বিঘা জমি। এই 2 বিঘা জমি কবিতার যে মূল চরিত্র উপেন, যে কিনা একজন প্রান্তিক চাষি, যার অনেক জমি জায়গা ছিল, কিন্তু ঋণের দায়ে বা দেনার দায়ে বা জোরপূর্বক জমিদার আত্মসাৎ করে নিয়েছে, কেড়ে নিয়েছে। এখন শেষ সম্বল বলতে 2 বিঘা জমি, আর ওই 2 বিঘা জমিতেই তার বসবাস, ওটাই তার বাস্তুভিটা, ওটাই তার মাথা গোজার ঠাঁই, ওটাতেই যতটুকু ফসল ফলায় তাতেই তার নিজের কোনো রকমের পেট চলে, সংসার চলে। অথচ জমিদারের লোভ পড়েছে তার ওই জমির ওপরে। তো উপেন আক্ষেপ করে বলছে জমিদারের কাছে কাতরভাবে, শুধু 2 বিঘে ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বাবু বলছে যে উপেন, এই জমিটা আমি কিনে নেব। শুনে খুব ভালো লাগছে না? আচ্ছা বাবু, জমিদার যদি বলেন ওই জমি তিনি কিনে নেবেন, তাহলে তো তিনি যথেষ্ট দাম দিয়ে কিনবেন, তাহলে উপেনের দিতে কোথায় আপত্তি, তাই না? হ্যাঁ স্যার। স্যার উপেনের দিতে আপত্তি আছে কি? যদি ঠিক মতো দাম পায়, আপত্তি তো নেই। না। কেউ বলছে আপত্তি নেই? নিজেদের বাড়ি ঘর দিয়ে ভাবো, কত কষ্ট করে বাবা বা ঠাকুরদা কত রক্ত জল করা পরিশ্রম করে, কত হাড় ভাঙা খাটুনি খেতে, কত আবেগ, হ্যাঁ, কত আবেগ অনুভূতি জড়িয়ে একটা বাড়ি করেছে। ওই বাড়িটার দাম যদি এখন 50 লাখ টাকা হয়, কেউ গিয়ে যদি তোমাদেরকে এরকম একটা প্রস্তাব দেয় যে 1 কোটি টাকা দেওয়া হবে, ওই বাড়িটা দিয়ে দাও, বাড়ি দিয়ে দেবে বাড়িটা? না স্যার। হ্যাঁ, কেউ দিতে পারে, কেউ দিতে পারে, যারা স্যার অনেকে তো দিয়ে দেয়। হ্যাঁ, অনেকে তো দিয়ে দেয়। ওই তো বলছি কেউ দিতে পারে। কারা দিতে পারে? যারা হিসেবি বুদ্ধি সম্পন্ন, টাকার লোক। যাদের কাছে টাকার লোভটা বেশি, যাদের কাছে মনে হয়েছে আমি এটা 1 কোটি টাকা যদি কিনে নিই, তাহলে অনেক দূরে গিয়ে বা একটু দূরে গিয়ে অনেক বড় জায়গা নিয়ে খোলামেলা বাড়ি করে কিন্তু হাত পা ছড়িয়ে আবার ওখানে বাস করতে পারবো, বসবাস করতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে মানুষের আবেগ অনুভূতিকে কখনো টাকার বিনিময়ে কেনা যায় না। বহু আবেগ জড়িয়ে আছে বাড়িকে কেন্দ্র করে। যে বাড়িটা নিজে বানাবে, যে বাড়িটাতে নিজের পরিশ্রম আছে, নিজের অর্থ পরিশ্রম, নিজের আবেগ অনুভূতি জড়িয়ে আছে, যে বাড়িতে পুরুষানুক্রমে কয়েক পুরুষ ধরে বসবাস করে আসছো, সেই বাড়ি আগলে মানুষ পড়ে থাকে। এমনও আমরা দেখতে পাচ্ছিও যে একমাত্র ছেলে, একমাত্র মেয়ে বহু দূরে থাকে, বারবার ধরে বাবা মাকে বলছে, বৃদ্ধা একদম শেষ অবস্থায় বারবার ধরে বলছে বাড়ি ঘর ফেলে দিয়ে চলে আসো, আমাদের কাছে থাকো, বাড়ি ঘর থাক বা বিক্রি করে দাও, আমাদের কাছে চলে আসো। ওই শেষ স্মৃতিটুকু, অবলম্বনটুকু আগলে পড়ে থাকে, যায় না যে না, এই ভিটেতে আমি মরবো, এটা আমার পূর্বপুরুষের ভিটে। অনেকে অনেক টাকা দেয়, অনেক প্রমোটাররা আসে, অনেক লোভ দেখায়, অনেক টোপ দেয়, বাড়ির দাম 50 লাখ টাকা দিচ্ছি তোমাকে, কোটি টাকা দিচ্ছি, তুমি বাড়িটা দিয়ে দাও। দেয় বাড়ি? না, দেয় না, দেবে না। কারণ আবেগের দাম অনেক বেশি, টাকা দিয়ে সেটা কেনা যায় না। তাই যদি 1%, 2%, 3%, 4%, 5% দিয়েও দেয়, 95% দেবে না। তাহলে যে জমি আমার এখানে রয়েছে, কোথায়? সিঙ্গুরে। ওই জমিতে আমার বাপ ঠাকুরদা, আমার পূর্বপুরুষেরা চাষাবাদ করেছে, কত হাড় ভাঙা খাটুনি খেটে ওখানে সোনার ফসল ফলিয়েছে। ওই জমির ওপরে নির্ভর করে আমাদের সংসার চলছে, আমরা বেঁচে রয়েছি। তো ওই জমিটা আমাদের কাছে ব্যবহার করার জিনিস না। ওই জমিকে ব্যবহার করে আমরা বড়লোক হইনি, ওই জমিকে
আমরা মা হিসেবে দেখি, জমি কৃষকের কাছে মা, জমি কৃষকের কাছে জননী। যে অন্ন তুলে দিচ্ছে সে তো তার কাছে মাতৃসমা। তাহলে মায়ের ওপরে কেউ যদি আঘাত আনতে চায়, মাকে যদি কেউ কেড়ে নিতে চায়, যদি কেউ এসে বলে যে এখানে কারখানা হবে, তোমার জমিটা দিতে হবে, যথাযোগ্য তুমি তার টাকা পাবে, সবাই রাজি হয়ে যাবে? ওখানে যে 1000 একর জমি রয়েছে, তার মানে কি একজন কৃষকের জমি আছে? না, অনেক কৃষক, অনেক 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 কৃষকের জমি আছে। যদি 50%, 60%, 70% রাজি হয়ে যায়, বাকি শতাংশ কিন্তু রাজি হবে না। কেউ না কেউ তো বাধা হয়ে দাঁড়াবে, কেউ না কেউ তো রাজি হবে না। কারণ এটা আমি বিক্রি করব না, আমি বিক্রি করব না, আমার খুশি, আমি বিক্রি করব না। ভালো কথা, তুমি বিক্রি করবে না, তোমার খুশি। তাহলে তোমাকে বোঝানো হলো, তোমাকে যে টাকা দেয়া হচ্ছে সেই টাকা তোমার জমির বাজার মূল্য থেকে একটু বেশি, তাও আমি দেব না, কারণ ওটা আমার জমি, আমার মাতৃভূমি, আমার মা, আমার জননী, বিক্রি করব না। মা কেউ বিক্রি করে না। তাও যদি বোঝানো হয় যে একক স্বার্থের জন্য নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, এখানে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে তার ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবে, বৃহত্তর স্বার্থে তোমার এই জমিটা দেওয়া উচিত, তাহলেও সে যদি ভাবে যে না এই জমি আমি দেব না, আজকের যে জমিটার দাম যদি 2 লাখ টাকা কাঠা হয় বা 2 লাখ টাকা বিঘা হয়, কারখানা হওয়ার পরে ওই জমি বা পাশের জমির দাম অনেক গুণ হবে, হবে কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শিল্প গড়ে উঠছে, তাহলে পাশের জমিটার দাম তো বিরাট। তাহলে আজকে তুমি বাজার মূল্য অনুসারে যে দাম দিচ্ছ, কারখানাটা হওয়ার পরে যে দাম দাঁড়াবে সেই দামের থেকে তো আমি অনেক কম পেলাম। তাহলে আমি ঠকলাম কি না? ঠকে গেলাম না? হ্যাঁ স্যার। ঠকে গেলাম, দেবো না আমি ওই জমি দেবো না। তারপরে তুমি যে টাকা দেবে বলছো এই জমির যথাযোগ্য মূল্য দেবে বলছো, যথার্থ মূল্য, তো সেই মূল্যটা আদৌ আমি পাবো কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ উপেন তো পায়নি, ইতিহাস সাক্ষী, ইতিহাসে বহু ঘটনা ঘটছে, মানে অতীত সাক্ষী আছে যে কৃষকরা বঞ্চিত হয়েছে, কৃষকদেরকে ভুল বুঝিয়ে, কৃষকদেরকে বিভ্রান্ত করে, কৃষকদেরকে টোপ দিয়ে নানাভাবে তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু যখন সময় এসেছে তখন তারা সেই যথার্থ মূল্য পায়নি। এমনকি অনেককে বলা হয়েছে যেখানে কারখানা হলে সেই কারখানাতে যারা জমি দিচ্ছে সেই কারখানাতে ওই পরিবার থেকে কেউ না কেউ চাকরি পাবে, কিন্তু সেটা তো পরের কথা। কারখানা হয়ে যাওয়ার পরে যদি চাকরি না পায় তাহলে কি হবে বলো? চাকরি পেল না, কি হবে? কি করবে? লড়াই করবে, কেস কাছারি করবে, লড়াই করবে। কিন্তু এই সাধারণ কৃষকদের সংঘবদ্ধ হয়ে লড়াই করার মতো যে শক্তি, যে সাহস, যে ক্ষমতা, সেটা হঠাৎ করে খুব তাড়াতাড়ি তৈরি হবে না। কারণ আমরা জানি যে লাল ফিতার ফাঁসে আটকে থাকে কত কাজ। আমরা জানি লাখ লাখ নয়, কোটি কোটি মামলা কিন্তু এখনো পর্যন্ত ফাইলবন্দি হয়ে আছে। বহু মামলা চলছে, বহু কেস চলছে। দেখা যায় যে অপরাধী বা অভিযুক্ত দিব্যি সারা জীবন ভালো মতো জীবনযাপন করছে, ঘুরেছে ফিরেছে, ওদিকে কেস চলছে কেসের মতো, তারপরে এদিকে মরে গেল, কেস কিন্তু চলছে, তারপরে চাপা পড়ে গেল। আবার এমনও দেখা যায় নিরপরাধ, যার কোনো অপরাধ নেই, শুধু সন্দেহের বশে তাকে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে, সে জেল খাটছে, ওদিকে তার বিচার চলছে, কিন্তু যতক্ষণে তার বিচার হলো, সে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বেরোলো, দেখা গেল তার জীবনের বহু বছর চলে গেছে। এমনও তো ঘটনা ঘটেছে বা ঘটছেও, ঘটছে। তাহলে
আমি যদি চাকরি না পাই ওই কৃষক পরিবারের ছেলে হিসেবে, তাহলে আমি কার সঙ্গে সংঘাতে যাব, কিভাবে সেই সংঘাতটা করব, সে কীভাবে লড়াইটা করব, ওই শক্তি, ওই সাহস, ওই মানসিকতা আমার কতখানি আছে। তাই ওই যে একটা কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, মানে কি? হ্যাঁ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, মানে ভুক্তভোগী যে সাফার করেছে সে আর একবার যদি ওই রকম কিছু হতে পারে ভাবে আশঙ্কা তৈরি হয়, তাহলে সে কিন্তু আর ভয় পায়, ওই পথে আর যাওয়ার চেষ্টা করে না। যে গরু গোয়ালে থাকাকালীন আগুনের মুখোমুখি হয়েছে, সেই গরু আকাশের ওই লাল মেঘ দেখে, সূর্যাস্তের সময় লাল মেঘ দেখে সে কিন্তু ভয় পাচ্ছে, না জানি আবার বোধহয় আগুন লাগবে। তো ব্যাপারটা এরকম, সাফারার, ভুক্তভোগী। তো কৃষকেরা যে বছরের পর বছর ভুক্তভোগী হয়ে এসছে, মানে ভোগ করেছে, এরকম পরিস্থিতির শিকার হয়েছে, সেটা তো কৃষকরা জানেই। এবং এই নয় যে কৃষকদেরকে কথা দিয়ে তাদের হাতে যথার্থ সব কিছু তুলে দেওয়া হয়েছে, এমনও তো নয়। তাহলে আলটিমেটলি যেটাতে আমরা দাঁড়াচ্ছি যে সবাই জমি দেবে না। দেবে কি? এরকমও দেখা গেছে, ধরো একটা হাইওয়ে তৈরি হবে, ট্রেন লাইন তৈরি হবে, ন্যাশনাল হাইওয়ে তৈরি হবে, এরকমও দেখা গেছে যে হাইওয়েটা যেতে 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 অনেকে জমি দেয়নি, বাধ্য হয়ে হাইওয়েকে ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যেতে হয়েছে। এরকম অনেক জায়গাতে হয়েছে। তাহলে আমরা দাঁড়িয়ে রয়েছি জমি অধিগ্রহণের সময়কালে 2006 অক্টোবর নভেম্বর নাগাদ। অক্টোবর মাস মানে জমিতে ধান বোনা রয়েছে, কি তাই না? এই যে সামনের মাস অক্টোবর মাস, জমিতে ধান বোনা হয়েছে, কিন্তু ধান গাছগুলো ছোট ছোট, ধানের চারাগুলো কচি। অক্টোবর মাসের শেষের দিকে ধান গাছের শীষ কিন্তু দেখা যায়, ধানের চারাগুলো তো শীষ বাড়ায়। নভেম্বর মাস নাগাদ কিন্তু আস্তে 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 মাঠের ধান কিন্তু আস্তে আস্তে পাকা শুরু হচ্ছে, মাঠে জল কিন্তু শুকোতে থাকছে। তো কবি বলছেন অক্টোবর নভেম্বর নাগাদ হঠাৎ করে কবি কলকাতাতে থাকাকালীন দেখতে পাচ্ছেন খবরে টাটাদের গাড়ি সোজা ধান ক্ষেতের মাঝখানে ঢুকে যাচ্ছে। জমি জরিপ চলছে, ওই সবুজ ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের মাঝে আলে দাঁড়ালে যত দিক, মানে যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান। যে ধান কবিকে উতলা করত, কবিকে আনন্দ দিত, মুগ্ধ হতেন কবি ওই ধান ক্ষেতের মাঝখানে আলে দাঁড়িয়ে। কবি বলছেন যখন তিনি ছাত্র ছিলেন, তখন ওই সমস্ত এলাকাগুলো তার সহপাঠীদের সঙ্গে কত ঘুরে বেড়িয়েছেন। স্কুল কলেজের ছাত্র তখন ওই সমস্ত এলাকাগুলো একবারে হাতের মুঠোর মতো চেনা জানা, চারদিকে তিনি ঘুরে বেড়িয়েছেন। তাহলে সেই কবি যখন দেখছেন যে তার এলাকার কৃষক পরিবারের উপরে আঘাত নামছে, তার এলাকার কৃষকদের জমির উপরে আঘাত নামছে, তার এলাকার কৃষকদের উপরে আঘাত নামা মানে তো তার বন্ধু বান্ধবদের উপরে আঘাত নামছে, তার নিজের আত্মীয় পরিজনের উপরে আঘাত নামছে, নিজের ভাই বোনদের উপরে, মা ভাই বোনদের উপরে আঘাত নামছে, তাহলে কবি তো কখনো চুপ করে বসে থাকতে পারেন না। তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন। আর যারা জমি অধিগ্রহণ করার জন্য একেবারে উন্মাদ হয়ে উঠেছে, তাদের কাছে যে করেই হোক না কেন জমি কেড়ে নিতেই হবে, আদায় করে নিতেই হবে, যেভাবে হোক না কেন। একটা নির্দেশ ছিল জমি আদায় করো, ওপর মহল থেকে নির্দেশ ছিল জমি আদায় করো। তার জন্য যদি দরকার হয় আগে বুঝিয়ে চেষ্টা করো, বুঝিয়ে যদি কাজ না হয় তাহলে যথার্থ অর্থ দাও, এই টোপ দাও, লোভ দেখাও, তাতে যদি কাজ না হয়
তাহলে জমি অধিগ্রহণ তো করতেই হবে। হ্যাঁ, 2-5 জন যদি জমি দিতে না চায় তার জন্য কি কারখানা হবে না? কি বলা হয়, হবে না? হবে স্যার। মানুষের কাছে এই বার্তা পৌঁছচ্ছে যে কারখানা হওয়া মানে কি উন্নয়ন, কারখানা হওয়া মানে অনেক চাকরি, অনেকের কর্মসংস্থান, রাজ্যের উন্নতি। কারখানা হওয়া মানে আমাদের রাজ্যবাসীদের সামনে একটা বিরাট বড় দিগন্ত উন্মোচিত হয়ে যাবে। এটা তো স্বাভাবিক। আমরা কি আদিকালের ধ্যান ধারণা নিয়ে এখনো পর্যন্ত চলতে থাকবো? কৃষি নির্ভর বাংলা, কৃষির ওপরেই নির্ভর করে বসে থাকো, চাষবাস করো আর উন্নতি করো, কি এটাই কি আমাদের পলিসি হবে, নীতি হবে? তাহলে কি সাথে সাথে কি দরকার? শিল্প বা ইন্ডাস্ট্রিও দরকার। ইন্ডাস্ট্রিও দরকার, শিল্প কলকারখানা তো দরকার আছে, কিন্তু তার মানে কি সবুজ ধ্বংস করে? তার মানে কি কৃষিকে নষ্ট করে? না স্যার, তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় দুটোই থাকে। হ্যাঁ, পাশাপাশি দুটোকে গুরুত্ব দিতে হবে। কৃষকদের গুরুত্ব দিতে হবে, কৃষিকাজকে গুরুত্ব দিতে হবে, আবার শ্রমিকদেরকে গুরুত্ব দিতে হবে, কর্মচারীদেরকে গুরুত্ব দিতে হবে, চাকরিজীবীদেরকে গুরুত্ব দিতে হবে, মানে কলকারখানাকে গুরুত্ব দিতে হবে। কারণ আজকের এই সময়ে দাঁড়িয়ে শুধু কৃষির ওপরে নির্ভরশীল হয়ে শুধু কৃষির ওপরে নির্ভর করে কখনোই উন্নতি করা যায় না। তবে আবার এটাও ঠিক যে কৃষি ছাড়া আমাদের অগ্রগতি সম্ভব নয়। তবে তা যদি ব্যাপকভাবে কৃষির ওপরে প্রভাব ফেলে তাহলে সেই কলকারখানাকে একটু অন্যভাবে প্রতিষ্ঠা করার ভাবনাটা ভাবা উচিত। আমাকে এখানেই কলকারখানা গড়ে তুলতে হবে, এতটা এলাকা নিয়েই গড়ে তুলতে হবে, আর তার জন্য যদি বাধা আসে সেই বাধাকে হটিয়ে দেওয়ার জন্য যা খুশি তাই করব, সেটা তো কোনো দিন মানুষ মেনে নিতে পারে না, পারবেও না। প্রথমে সেই প্রতিবাদটা একটা স্থানীয় এলাকায়, নির্দিষ্ট স্থানীয় এলাকাতেই শুরু হবে, তারপরে সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়বে রাজ্য জুড়ে, রাজ্যকে ছাড়িয়ে দেশ জুড়ে, এমনকি দেশকে ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে। আফগানিস্তানের ওপরে যে ভয়ঙ্কর আঘাত, সেই আঘাতের কারণে যে আন্দোলন, সেটা কি প্রথম বাইরে থেকে শুরু হয়েছিল নাকি আফগানিস্তানের ভেতর থেকে শুরু হয়েছিল? আফগানিস্তানের ভেতর থেকে। ভেতর থেকে, যে আমি মরছি, আমার পরিবার পরিজন মরছে, অসম্মানিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাহলে আগে তো ঘর থেকেই শুরু হয় সেই প্রতিবাদটা, লড়াইটা। তারপরে আস্তে আস্তে রাজ্য, দেশ ছাড়িয়ে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ে। যদিও কতটা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে এরকম নারকীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমরাও তো চুপ করে বসে রয়েছি, আমরা এখনও পর্যন্ত ভেবে যাচ্ছি। এই আঘাত তো আমাদের উপরে এখনও পর্যন্ত আসেনি, তাহলে আমাদের কি দরকার? কিন্তু এর যে প্রভাব কতখানি সুদূর প্রসারী, খুব তাড়াতাড়ি আমরা আরও টের পাবো। তো যাই হোক, জমি অধিগ্রহণ চলছে। কোন এলাকায় জমি অধিগ্রহণ চলছে? আমার দেশের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। তাহলে আগে আমি ছুটে যাব নাকি আমার পাড়া প্রতিবেশীরা ছুটে যাবে? কে ছুটে যাবে আগে? আমার বাড়িতে অত্যাচার হচ্ছে, আমার ঘরে অত্যাচার হচ্ছে, তাহলে ছুটে যাবে আগে কে? আমি। তারপরে তো পাড়া প্রতিবেশী। হ্যাঁ স্যার। তাহলে কবির বাড়ি, কবির ঘর সিঙ্গুর। হ্যাঁ, শ্রীরামপুরে জন্ম কবির, বড় হয়ে ওঠা, কিন্তু শ্রীরামপুরের পাশাপাশি সিঙ্গুর আর ওখানকার আশেপাশে গ্রামগুলো, ওটাই হচ্ছে কবির মাতৃভূমি, ওটাই কবির জন্মস্থান। ওখানেই কবির আত্মীয়, পরিবার পরিজন, ভাই বোন, মা, বন্ধু বান্ধবরা রয়েছে। তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, শোষিত,
তাদের উপরে আঘাত আনছে, অত্যাচারী শাসকের হাত মজবুত করছে পুঁজিবাদী শ্রেণী, আর সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আর সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য যেমনভাবে প্রত্যক্ষ প্রতিবাদ, প্রত্যক্ষ প্রতিরোধ গড়ে উঠেছে, তেমনি সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রতিবাদের মাধ্যম করে তুলেছেন কবি শিল্পকে, মানে কবিতাকে। এই কবিতা বিস্ফোরণের আগে বারুদের মতো স্তূপ আকারে জমে উঠেছে, শুধু একটা অগ্নিস্ফুলিঙ্গ দরকার, ধামাকা বিস্ফোরণ, বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ুক। এইবার আলোচনাটা করছি যে জায়গার, যে সময়কালের, যে প্রেক্ষাপট নিয়ে, সেটা মাথায় থাকবে। আর আমরা আলোচনা করব সামগ্রিকভাবে কৃষক কুলের উপরে আঘাত, আমরা আলোচনা করব সামগ্রিকভাবে সংকীর্ণ অর্থে, ক্ষুদ্র অর্থে গণ্ডিবদ্ধ যে জায়গাটা, সেটা হচ্ছে কিছু জমির ওপরে হলেও আসলে সেই জমি তো মা জননী, মানে দেশ জননীর উপরেই আঘাত। আমরা আলোচনা করব দেশ জননীর উপরে আঘাত, আমরা আলোচনা করব কৃষক কুলের উপরে আঘাত, আমরা আলোচনা করব তার পরিবারের উপরে আঘাত। তাহলে জমি অধিগ্রহণের মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাধাকে সরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? অন্যায় পথ নিতে হবে, অন্যায় পথ নিতে হবে, অত্যাচারের পথ নিতে হবে। আর সেই অন্যায় অত্যাচারের পথ কিন্তু কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছিল, এটা বলতে দ্বিধা নেই। ঘটনা হচ্ছে সিদ্ধান্তটা ভালো, কিন্তু নীতিটা ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। কলকারখানা হোক, কর্মসংস্থান হোক, শিল্পের মাধ্যমে উন্নতি হোক, সিদ্ধান্তটা ভালো। ভালো কি খারাপ বলো? স্যার ভালো। ভালো, কিন্তু প্রয়োগ করার জন্য যে নীতিটাকে কাজে লাগানো হয়েছে, সেই নীতিতে কোথাও না কোথাও অন্যায় লুকিয়েছিল। আর সেই কারণে কিন্তু বিস্ফোরণটা তৈরি হয়েছিল। এখন তোমাদের মধ্যেও তো কেউ বলতেই পারো যে স্যার তাহলে তো কোনোদিনই কলকারখানা হবে না, তাই না? কলকারখানা হওয়ার জন্য বড়, বিরাট বড়, ভারী শিল্প হওয়ার জন্য যে বিরাট এলাকা দরকার, অনেক জমি জায়গা দরকার, তাহলে তো ভারী শিল্প হবেই না, তাহলে ছোটোখাটো শিল্প হবে, তাহলে ভারী শিল্প হবে না তো কি? এটা তো ঠিকই, যে কোনো জায়গাতেই তো বাধা আসবে, আসবে না? হ্যাঁ স্যার। তাহলে বাধা কিভাবে সরাবে তোমার ব্যাপার, বাধা কিভাবে তুমি সরাবে সেটা তোমার ব্যাপার। কিন্তু সেই বাধাটা তুমি যদি মনে করো গায়ের জোরে সরাবে, ভয় দেখিয়ে সরাবে, মানুষের প্রাণ কেড়ে নিয়ে সরাবে, মানুষের উপর অত্যাচার করে, নির্মম অত্যাচার করে, নৃশংস অত্যাচার করে সরাবে, সেটা তো মেনে নেওয়া যায় না। তাহলে নীতিটাকে বদলাও, পদ্ধতিটাকে বদলাও। আর সেই নীতি পদ্ধতিকে না বদলে যখনই কেড়ে নেওয়া হয়েছে জমি, তখনই গর্জে উঠেছে প্রতিবাদে। আর এর মাঝখানে ঘটে যাচ্ছে একের পর এক নির্মম ঘটনা। আর সেই নির্মম ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ভাইয়ের সব দেহ পড়ে রয়েছে। সব দেহ মানে কি? মৃতদেহ পড়ে রয়েছে। তাহলে হ্যাঁ, কৃষক ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। তাহলে এই মৃতদেহ কি স্বাভাবিক কারণে পড়েছে? নিশ্চয়ই না, কারণটা অস্বাভাবিক। যে কারণে একজন ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে, একজন ভাই নিহত হয়েছে, সেই কারণটা মেনে নেওয়া যায় না। অতএব সেই ভাইয়ের সব দেহ দেখে আরেক ভাইয়ের মনের মধ্যে কি জেগে ওঠা উচিত? প্রতিশোধ। আর কবিতা অনুযায়ী কি জেগে ওঠা উচিত? ক্রোধ। ক্রোধ। এরকমভাবে নির্দিষ্ট করে এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে উত্তর লেখার জন্য। যে
নিহত কৃষক ভাইয়ের সব দেহ দেখে আর এক ভাইয়ের মনের মধ্যে কি জেগে ওঠা উচিত? ক্রোধ জেগে ওঠা উচিত নাকি চুপ করে বসে থাকা উচিত? কখনোই না। যদি ক্রোধ না জেগে ওঠে তাহলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ এগুলোর কোনো মানেই থাকে না। এগুলো সবই অর্থহীন হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। মা কাঁদছে, মায়ের ওপরে আঘাত হচ্ছে, মায়ের ওপরে অন্যায় অত্যাচার চলছে, শোষণ চলছে, মাকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, মায়ের উপরে অত্যাচার, মাকে হেনস্থা করা হচ্ছে। তো সন্তান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? সন্তান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমরা? না পারি? না তাহলে জননী তো ক্রন্দনরতা, জননী কাঁদছেন, সেই ক্রন্দনরতা জননীর পাশে সন্তানকে দাঁড়াতে হবে। সন্তান যদি না দাঁড়ায় তাহলে কি কি অর্থহীন হয়ে যায়, কি কি ব্যর্থ হয়ে যায়। স্যার কি বললেন, আরেকবার বললেন একটু। মা যেখানে কাঁদছেন, জননী যেখানে ক্রন্দনরতা, সেই ক্রন্দনরতা জননীর পাশে সন্তানকেই দাঁড়াতে হবে। আর সন্তান যদি ক্রন্দনরতা জননীর পাশে না দাঁড়ায় তাহলে কি কি ব্যর্থ হয়ে যায়, কি কি অর্থহীন হয়ে যায়। মায়ের ভালোবাসা, মায়ের আত্মসম্মান। না, আমরা নির্দিষ্ট করে কবিতা অনুসারে বলবো কি কি নষ্ট হয়ে যায়, কি কি অর্থহীন হয়ে যায় মায়ের পাশে যদি না দাঁড়াই। তাহলে আমার এই লেখালেখি অর্থহীন। সমাজ, আমার এই না 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 প্রসঙ্গক্রমে লাইন ধরে লাইনের যে অর্থ আছে সেটাকে নিয়ে এখানে ব্যাখ্যা করি। মায়ের পাশে ক্রন্দনরতা জননীর পাশে যদি না দাঁড়াই, না থাকি, এখনই যদি না থাকি, এখনই এই মুহূর্তে, তাহলে অর্থহীন হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। কি কি? এই যে আমার লেখালেখি ব্যর্থ হয়ে যায়, এই লেখালেখি মূল্যহীন। লেখালেখি মানে বুঝতে পারছো? তার মানে সাহিত্য, কবি হিসাবে আমি ব্যর্থ, সাহিত্যিক হিসাবে আমি ব্যর্থ। গান গাওয়া অর্থহীন হয়ে যায়। তার মানে গায়ক কি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আনন্দ দেওয়ার জন্যই গান গাইবেন? না, গানের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে, এমন শক্তি লুকিয়ে রয়েছে, সেই গান কিন্তু জাগিয়ে তুলতে পারে দুর্বল মানুষকে। সেই গান শক্তি দেয়, সাহস দেয়, বেঁচে থাকার প্রেরণা দেয়, ঐক্যবদ্ধ করে সেই গান। ক্লাস 10 একটা কবিতা ছিল, অস্ত্রের বিরুদ্ধে গান, মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে গানের মধ্যে যে কি বিপুল ক্ষমতা রয়েছে, সেই গান আমরা যখন শুনি তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়, আমাদের আবেগ মথিত করে, আবেগ প্রবণ করে। সেই গান আমাদের কত স্মৃতিচারণায় নিয়ে যায়। সেই গানের মাধ্যমে আমরা কত স্মৃতিচারণা করি, কত কথা মনে পড়ে যায়। গান মানুষকে কাছাকাছি এনে দেয়, গান মানুষকে শক্তি, সাহস, অনুপ্রেরণা দেয়, মানুষকে নতুন করে উদ্যম দেয় কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। প্রতিরোধের মাধ্যম হিসেবে গান কাজে লাগে। গানের যে সুর, সেই সুর এতটা আমাদেরকে আবেগ মথিত করে, সেই সুরে আমরা মাতোয়ারা হয়ে যাই, ভেসে যাই, গানের কথা যদি নাও বুঝি। কি ভাইরাল হয়েছে না গানটা? স্যার কোন গান? এ মা, এত সুন্দর গান হিরো আলম গাইছে। দু লাইন গাও শুনি। গায়ক গায়িকা তো আছে এখানে, শুনি দু লাইন গাও। স্যার কোন গানের কথা বলছেন? ওই যে মানিককে না কি গান আছে, আমি উচ্চারণ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো গানের কথা আমরা বুঝি থরি? এই গানের কথা, ওই গানের কথা তো আমরা অনেকেই বুঝি না। না স্যার। কিন্তু গানের সুর কিন্তু এমনভাবে আমাদের একবারে মগজে ঢুকে গেছে, সেই সুর কিন্তু যখন কোথাও বাজে আমরাও কিন্তু গুনগুন করে উঠি। চেষ্টা করি, গাইতে পারি না অনেকে। তাহলে গানের একটা ক্ষমতা রয়েছে। তাহলে সেই গান যিনি গাইছেন, গায়ক গায়িকা যিনি লিখছেন, এখন এই অবস্থায় মায়ের পাশে যদি না থাকা হয় তাহলে গান গাওয়াও ব্যর্থ, অর্থহীন হয়ে যায়, মূল্যহীন। আর আঁকাআঁকি, আঁকাআঁকি মানে কি বুঝিয়েছেন? আঁকাআঁকি মানে কি বুঝিয়েছেন? রূপটাকে
তুলে ধরা আঁকার মাধ্যমে? হ্যাঁ, মানে ছবি আঁকা, চিত্র, এক একটা চিত্র ছবি থাকে না, কত কথা বলে, ছবির মাধ্যমে কত কথা, কত ব্যঞ্জনা ফুটে ওঠে, কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট ফুটিয়ে তোলা হয় ছবির মাধ্যমে, শিল্পী ফুটিয়ে তোলে। তাহলে চিত্রকর যিনি আঁকাআঁকি করছেন তিনি চিত্রকর, যিনি গান গাইছেন গায়ক গায়িকা, যিনি গান লিখছেন গীতিকার, সুরকার যুক্ত আছেন যিনি গানের সঙ্গে, যিনি লেখালেখি করছেন কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, এরা প্রত্যেকে তারা তাদের যে দায়বদ্ধতা থেকে তাহলে সরে গেলেন যদি ক্রন্দনরতা জননীর পাশে না থাকেন, তাহলে তাদের এই লেখালেখি, আঁকাআঁকি, তাদের গান গাওয়া সবই অর্থহীন হয়ে যায়। আর নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি ক্রোধ না জাগে তাহলে কি কি অর্থহীন হয়ে যায়? কবিতা মুখস্থ রাখতে পারলে ভালো হয়। লেখালেখি, আঁকাআঁকি আর গান গাওয়া। লেখা, গান গাওয়া এবং আঁকা। না না, তোমরা দুটোকে গুলিয়ে ফেলছো বারবার। ক্রন্দনরতা জননীর পাশে যদি না থাকা হয় তাহলে লেখা, গান গাওয়ার, আঁকাআঁকি ব্যর্থ হয়ে যায়। কিন্তু নিহত ভাইয়ের সব দেহ থেকে, মৃতদেহ থেকে যদি ক্রোধ না জাগে তাহলে কি কি অর্থহীন হয়ে যায়? ভালোবাসা, সমাজ, মূল্যবোধ। আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ, একসাথে সমাজে মিলেমিশে থাকি। তাহলে আমরা যদি একে অপরের পাশে না থাকি, যদি নিহত কৃষক ভাইয়ের মৃতদেহ থেকে আমাদের মনে ক্রোধ না জাগে এবং আমরা সেই পরিবারের পাশে দাঁড়াই, তাহলে সমাজটা তো ব্যর্থ হয়ে যায়। কিসের সমাজে থাকা আমাদের? কিসের জন্য সমাজ? সমাজ কিসের জন্য? মিলেমিশে থাকবো বলেই তো, একে অপরের পাশে থাকবোই তো, তার জন্যই তো আমরা সমাজ গড়ে তুলেছি, তাই না? নাহলে যদি পাশে না থাকে তাহলে সমাজ ব্যর্থ হয়ে যায়। ভালোবাসা এই কথাটার যে মানে, যে গুরুত্ব, যে অর্থ, সেটাও কিন্তু হারিয়ে যায়। ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ না জাগলে কিসের ভালোবাসা? ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ না জাগলে তাহলে কিসের মূল্যবোধ? হ্যাঁ, মূল্যবোধ, মনুষ্যত্বের অবনমন, অবক্ষয়, এগুলো সব ব্যর্থ হয়ে যায়। আর এর থেকেও আরও নৃশংসতা, বিভৎসতা, নারকীয়তা অপেক্ষা করছে পরের স্তবকে। যে মেয়ে নিখোঁজ হয়ে গেছে, ছিন্ন ভিন্ন অবস্থায় তাকে জঙ্গলে পাওয়া গেছে তার দেহ। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি কি বিধির কাছে হাত জোড় করে, হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বিধির কাছে এই ভিক্ষা চাইব যে যারা এরকম নারকীয় অত্যাচার করেছে, মেয়েটার উপরে নৃশংস অত্যাচার করেছে, হে ঈশ্বর তুমি তাদের বিচার করো? আমি কি এই কথা বলবো? না স্যার। স্যার, তার বদলে নিজে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করব। কবি এই নীতিতে বিশ্বাস করেন না। কবি বিশ্বাস করেন না যে হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে মাথা নত করে দুহাত জোড়ো করে এই অন্যায়ের বিচার চাওয়ার, এটার পক্ষপাতী কবি নন। কবি মনে করেন যে ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করে সে অসহায়, তার অসহায়তার প্রকাশ, আত্মবিশ্বাসের অভাব, শক্তি সাহসের অভাব। অতএব ঈশ্বরের কাছে হাত জোড় করে এই নৃশংসতার বিরুদ্ধে বিচার চেয়ে আমি সময় নষ্ট করতে চাই না। তার থেকে আমি যেটা পারি, যেটা আমার পারা উচিত, করা উচিত, তা হলো আমি আমার বিবেকটাকে জাগাবো, আমার বিবেকটাকে ঠেসে দেব আমার কবিতায়। আমার কবিতাগুলো হয়ে উঠবে
বারুদের স্তূপ। আর সেই বারুদের স্তূপ যখন বিস্ফোরিত হবে, বিস্ফোরণ তৈরি করবে, তখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বিরাট বড় প্রতিবাদ। আর সেই প্রতিবাদের আগুন, সেই প্রতিবাদের ঝড় এতটাই যে অন্যায়কারী পার পাবে না, অন্যায়কারী নিস্তার পাবে না, অন্যায়কারী সঠিক সাজা পাবেই পাবে। যারা এরকম নির্মমতা, নৃশংসতার বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে মোমবাতি মিছিল, কালো কাপড় হাতে বাঁধা, মুখে বাঁধা, কবি তাদের পক্ষপাতী নন। কবি চান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কবি চান অত্যাচারীর তৎক্ষণাৎ শাস্তি। অন্যায়কারী ঈশ্বরের হাতে নয়, আমাদের হাতেই শাস্তি পাক। এবার লাইনের দিকে আসো। যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে আমি একটু দাগ দিতে বলবো। ক্রন্দনরতা জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, প্রথম লাইনটা দাগ দাও। ক্রন্দনরতা জননীর পাশে, এই লাইনটাতে দাগ দাও। প্রশ্ন লেখো, জননী ক্রন্দনরতা কেন? 1 নম্বরের প্রশ্ন বলছি, এসে কিউর প্রশ্ন, কম বেশি 20টা শব্দে লিখবে। ক্রন্দনরতা জননীর পাশে, জননী ক্রন্দনরতা কেন লেখা হয়েছে? হ্যাঁ স্যার। পরের লাইনটা আলাদা করে দাগ দাও। এখন যদি না থাকি, কার পাশে কখন থাকার কথা বলা হয়েছে? আলাদা করে প্রশ্ন লেখো এই লাইনটার। কার পাশে কখন থাকার কথা বলা হয়েছে? ওই লাইনটার আরেকটা প্রশ্ন লেখো। আবার বলবো, এখন যদি না থাকির প্রশ্ন বলবো না স্যার, এই লাইনটার আরেকটা প্রশ্ন হবে, আলাদা করে তার উত্তর লিখবে। 2টো লাইন একবারে দাগ দেবে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, 2টো লাইনের থেকে একটাই প্রশ্ন লেখো। ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কি কি ব্যর্থ হয়ে যায়? ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কি কি ব্যর্থ হয়ে যায়? এরপরে পরের 2টো লাইন আলাদা করে নয়, একসঙ্গে দাগ দেবে। কেন তবে লেখা, কেন? কোশ্চেনটা একবার একটু বলুন। ক্রন্দনরতা জননীর পাশে এখন না থাকলে কি কি ব্যর্থ হয়ে যায়? স্যার হয়ে গেছে। পরের লাইন 2টোতে দাগ দেবে, একটাই দাগ। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, 2টো লাইনে একটা দাগ দাও। প্রশ্ন লেখো, লেখা, গান গাওয়া ও আঁকা আঁকি কখন ব্যর্থ হয়ে যায়? লেখা, গান গাওয়া ও আঁকা আঁকি কখন ব্যর্থ হয়ে যায়? আর 3টে শব্দকে ব্র্যাকেটে রাখবে। লেখা এটাকে, গান গাওয়াকে আর আঁকা আঁকিকে, এই 3টে শব্দকে ব্র্যাকেটে রাখো। এগুলো এমসিকিউর প্রশ্নের উত্তর হিসেবে আসতে পারে। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে যদি না থাকা যায়, এখনই যদি না দাঁড়ানো হয়, তাহলে লেখা, গান গাওয়া আর আঁকা আঁকি এগুলো সব মূল্যহীন হয়ে যায়, অর্থহীন হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, এই 2টো লাইনকে একটাতে দাগ দাও, একটা দাগ। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, দাগ দাও। প্রশ্ন লেখো, নিহত ভাইয়ের সব দেহ দেখে ক্রোধ না জাগলে বা ক্রোধ না হলে কি কি অর্থহীন হয়ে যায়? নিহত ভাইয়ের সব দেহ দেখে ক্রোধ না জাগলে কি কি অর্থহীন হয়ে যায়?
তাহলে উত্তর হবে ভালোবাসা, সমাজ আর মূল্যবোধ অর্থহীন হয়ে যায় নিহত ভাইয়ের সব দেহ দেখে ক্রোধ না জাগলে। এই ক্রোধ শব্দটাকে ব্র্যাকেটে রাখো আর নিহত ভাইয়ের সব দেহকে ব্র্যাকেটে রাখো। নিহত ভাইয়ের সব দেহকে ব্র্যাকেটে রাখো। দেখেছ? পরের লাইনটাতে দাগ দাও। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, এই দুই লাইনে দাগ দাও। দুই লাইনে একটা দাগ দাও। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, এটার প্রশ্ন লেখো। ভালোবাসা, সমাজ ও মূল্যবোধ কখন অর্থহীন হয়ে যায়? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধ কখন অর্থহীন হয়ে যায়? হলো? আর তিনটে শব্দকে ব্র্যাকেটে রাখো। ভালোবাসা এই শব্দটাকে ব্র্যাকেটে, সমাজকে ব্র্যাকেটে আর মূল্যবোধকে ব্র্যাকেটে রাখো। যে মেয়ে নিখোঁজ, একটা কৃষক পরিবারের মেয়েকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। আচ্ছা, এমনি এমনি নিখোঁজ হয়ে গেছে সে শুধু শুধু? না, এর পেছনে কোথাও না কোথাও একটা চক্রান্ত কাজ করেছিল? চক্রান্ত কাজ করেছে। চক্রান্ত কাজ করেছিল। যখন বলে কাজ হলো না, যখন প্রলোভনে কাজ হলো না, যখন জমি দেয়া গেল না, তখন ভয় দেখিয়ে কাজ হবে। এবং সেই ভয় পরিবারের কাউকে কেড়ে নিয়ে এবং সেই পরিবারের কোনো সদস্যকে হত্যা করে যদি হয়, তাহলে যতটা না নৃশংসতা বাবা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, চরম অত্যাচার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শাস্তি দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা এরকম যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ি, আমরা আমাদের আত্মসম্মান, আমরা আমাদের অধিকার ছাড়ব না, কিন্তু যখন সন্তানের উপরে আঘাত হানে এবং সন্তানের উপরে আঘাত হেনে প্রতিবাদের জন্য রীতিমতো কি বলবো, মানে প্রতিবাদ করার জন্য শুধু ভয় দেখিয়ে নয়, তার যে আঘাতটা এতটা ভয়ঙ্কর হতে পারে এবং সেটা উদাহরণ হিসেবে রেখে দিয়ে যাতে আর কোনো পরিবার প্রতিবাদ করতে না পারে তার ব্যবস্থা করা হয়, তখন আমরা জানি যে জমির মূল্য বেশি নাকি সন্তানের মূল্য বেশি। সন্তানকে যে জমির কারণে হারাবেন না, এটাই স্বাভাবিক। ব্যাপারটা কি বললাম আমি বোঝাতে পারলাম কি না বুঝতে পারলাম না, একটু যদিও একটু এলোমেলোভাবে বোঝালাম, কারণ আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি, আবেগপ্রবণ হয়ে পড়েছি। বাবা মা যদি তার জমি না দেয় এবং ক্ষমতাবানের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এবং তার জন্য শাস্তিস্বরূপ শুধু বাবা মাকে নয়, বাবা মাকে বাঁচিয়ে রেখে তার সন্তানকে কেড়ে নিয়ে এরকম নৃশংস অত্যাচার করে একটা উদাহরণ হিসেবে রাখতে চায় যাতে অন্য কোনো পরিবার জমি দিতে ভয় পায়, তাহলে বাবা মা কি জমি আগলে রাখবে না সন্তানকে আগলাবে? কি মনে হয়? সন্তানকেই আগলাবে। কিন্তু ওই যে তাও সংঘাতে এসেছে, কেন রাজি হয়নি জমি দিতে, আর তার জন্য এর একটা চরম একটা উদাহরণ রাখতেই হবে। ফলে কোথাও না কোথাও চক্রান্ত কাজ করছে, পরিবারের মেয়েকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে,
যার উপরে নির্মম অত্যাচার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে, যে মেয়েটার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল, তারপরে চুপ করে বসে থাকাটা কখনোই উচিত নয়, বা বিধির সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে এই অন্যায়ের প্রতিবাদ হোক, এই অন্যায়কারী শাস্তি পাক বলে বিধির কাছে বিচার চাওয়াটা কবি তো কখনো শ্রেয় মনে করেন না। তো যে মেয়ে নিখোঁজ, এই নিখোঁজ, যে মেয়ে নিখোঁজ, কেন নিখোঁজ হয়েছে সরাসরি কবিতাতে উল্লেখ করা না হলেও এর আড়ালে যে গল্প, এর আড়ালে যে কাহিনী, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা কি, চক্রান্ত। ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, লাইনটা দাগ দাও, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, দুটো লাইনের একটাই দাগ দাও, প্রশ্ন লেখো। কবি কেন আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে চান না? কখনো কেন, দুটোই লেখো, কখন আর কেন। কখন কবি কখন আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চান না, আর কেন। আলাদা করে পরের লাইনটা দাগ দেবে, আমি তা পারি না। আমি মানে কে? কবি। আমি তা পারি না, এখানে কবি বলতে কবি কিন্তু এই অত্যাচারী পরিবারের মানুষের প্রতিনিধি। আমি তা পারি না, প্রশ্ন লেখো। হ্যাঁ বলো। আগের প্রশ্নটা ছিল যে কবি কখন আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে পারেন না, কখন। আর একটা লিখবে কেন। পরের লাইনটার প্রশ্ন, আমি তা পারি না, কে কি পারেন না, কে কি পারেন না। লিখেছ? এই লাইনটার আরো একটা প্রশ্ন লেখো, কে কি পারেন। আমি তা পারি না মানে কি, তাহলে কবি নিশ্চয়ই কিছু একটা পারেন, তাহলে একবার লিখবে কে কি পারেন না, আর একবার লিখবে কে কি পারেন। তাহলে আমি তা পারি না, কবি পারেন না আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে পারেন না। যা পারি কেবল, তাহলে কবি কি পারেন? কবি পারেন সেই কবিতায় জাগে, কবি তার কবিতায় জাগিয়ে তুলতে পারেন। কি জাগিয়ে তুলতে পারেন না, তার বিবেককে, আমার বিবেকটাকে জাগিয়ে তুলতে পারেন। এই বিবেক কথাটাকে ব্র্যাকেটে রাখো। আর এই বিবেক কার সমতুল্য না, বারুদের সমতুল্য। বিবেক হোক বারুদ, বারুদের মতো হোক বিবেক, সেই বিবেক যা কিনা কবির হৃদয়ের বারুদ, কবিতার বারুদ। তাহলে আমার বিবেক, আমার বারুদ, তাহলে বারুদ আর বিবেক দুটো কিন্তু সমার্থক, অর্থপূর্ণ। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, তাহলে বিস্ফোরণের আগে বোমার মধ্যে যেমন বারুদকে ঠেসে দেওয়া হয়, আর যত বেশি করে ঠেসে দেওয়া হবে তার ধামাকাটা, তার বিস্ফোরণটা বেশি হয়, ঠিক তেমনিভাবে কবির এক একটা কবিতার লেখাগুলো হয়ে উঠেছে বিস্ফোরণের আগে বারুদ। আর সেই বারুদের স্তূপ কবি ছড়িয়ে দিতে চাইছেন অগ্নিস্ফুলিঙ্গ চোখ করে, আর তখনই একটা বিরাট বড় প্রতিবাদ, আর সেই প্রতিবাদ তৈরি হবে এই অত্যাচারী কৃষক কুলের ভেতর থেকে। তাহলে সেই কবিতায় জাগে, এই লাইনটা তোমরা দাগ দাও, সেই কবিতায় জাগে, সেই কবিতা, সেই ধরনের কবিতা, প্রতিবাদী কবিতা, সেই কবিতা জাগে। সেই কবিতা বলতে কোন ধরনের কবিতা না, প্রতিবাদী কবিতা। সেই কবিতায় জাগে, প্রশ্ন লেখো, কোন কবিতায় কি জাগে, কোন কবিতায় কি জাগে। তাহলে সেই কবিতায় মানে সেই সব প্রতিবাদী কবিতায় জেগে ওঠে কবির বিবেক, জেগে ওঠে সেই বিবেক যা কিনা বিস্ফোরণের আগে বারুদের মতো জেগে ওঠে, বিস্ফোরিত হোক, ধামাকা তৈরি করুক। পুরো কবিতার বিষয়টা বোঝা গেল?
হ্যাঁ, যদি আমি যেমন একটা ক্লাসে এই কবিতাটা বোঝালাম, কিন্তু এর আগে যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু 2 না 3টে ক্লাসে আলোচনা করা আছে, মানে আরও ডিটেলে বোঝানো আছে। যদি পারা যায়, যদি মনে হয় আরও একটু ডিটেলে শুনবে, বুঝবে, জমি সম্পর্কে, জমি অধিগ্রহণ সম্পর্কে, সেই সময় রাজনীতি সম্পর্কে, আঘাত সম্পর্কে, তাহলে ওই আগের আলোচনাগুলো আর একবার দেখে নিতে পারো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোর উত্তর আজকালের মধ্যে তাড়াতাড়ি তৈরি করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট স্যার।